বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অত্যন্ত সুন্দর হাসির গল্প, বিজ্ঞাপন বিভ্রাট। লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তাহলে শুরু করছি আজকের গল্প। তবে গল্প শুরুর আগে আপনাদের কাছে অনুরোধ, গল্পটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যদি সত্যি খুবই ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ভালো লাগুক আর মন্দ লাগুক একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, তাহলে পরের গল্পটি যখন আমি দেব তখন একটু মোটিভেশন পাবো, এই আর কি। তাহলে শুরু করছি আজকের গল্প, বিজ্ঞাপন বিভ্রাট। নন্দ সংবাদপত্র পাঠ করিতেছিল এবং সিগারের প্রভূত ধূমে ঘরটি প্রায় অন্ধকার করিয়া ফেলিয়াছিল। বেলা প্রায় 7:30। এমন সময় বন্ধু প্রমথনাথ ঘরে ঢুকিয়াই অতি কষ্টে কাশি চাপিতে চাপিতে বলিল, পর্বতবর্ণী ধোমাত, তুমি ঘরে আছো সেটা ধোয়া দেখেই বোঝা যাচ্ছে। ঘরটা এমন অগ্নিকুণ্ড করে বসে আছো কি করে? নন্দ হাতের কাগজখানা ফেলিয়া প্রফুল্ল স্বরে কহিল, আমি তোমার মতো বিলেত ফেরত সন্ন্যাসী নই যে চুরুটটা পর্যন্ত ত্যাগ করতে হবে। প্রমথ একখানা চেয়ার অধিকার করিয়া বলিল, তুমি সন্ন্যাসী নামের বেশি উপযুক্ত। গাঁজার মতো চুরুটগুলো খেয়ে খেয়ে ইহকাল পরকাল দুই নষ্ট করলে। নন্দ হো হো করিয়া হাসিয়া বলিল, রাগ করলে ভাই? আমি কিন্তু তোমাকে গাঁজাখোরের সন্ন্যাসীর সঙ্গে তুলনা করিনি। নন্দ এবং প্রমথর বন্ধুত্ব আশৈশব দীর্ঘ না হইলেও ঘটনাচক্রে পরস্পরের প্রতি গাঢ় স্নেহবন্ধন অটুট হইয়া পড়িয়াছিল। নন্দ দোহারা, খুব বলবান, চোখে চশমা, রং একটু ময়লা, কিন্তু মুখে তীক্ষ্ণ বুদ্ধি ও দৃঢ়তার এমন একটি সুন্দর সমাবেশ ছিল যে খুব সুশ্রী না হইলেও তাহাকে সুপুরুষ বলাই বোধ হইত। প্রমথনাথ ফর্সা ছিপছিপে যুবক, মুখে লালিত্যের বেশ একটা দীপ্তি আছে। তার স্বভাবটিও বড় নরম, দুর্বল বলিলেও অত্যুক্তি হয় না। কাহারও কোনো অনুরোধে না বলিবার ক্ষমতা তাহার একেবারেই নাই। বহু ধন দৌলতের একমাত্র উত্তরাধিকারী প্রমথ বিলাতে গিয়া ব্যারিস্টারি পাশ করিয়া আসিয়াছিল। বিলাত পৌঁছিয়া সে প্রথম বাঙালির মুখ দেখিল নন্দর। নন্দর বিলাত যাওয়ার ইতিহাসটা কিছুটা জটিল। সে গরিব ঘরের ছেলে। প্রবেশিকা পরীক্ষায় পাশ করিবার পর দেখিল কলেজে পড়বার মতো সংস্থান নাই। আত্মীয় স্বজনের দ্বারস্থ হইবার প্রবৃত্তি ছিল না, অথচ বিলাতে গিয়া উচ্চশিক্ষা লাভের তীব্র অভিলাষ ছিল। একদিন সে এক বিলাত যাত্রী জাহাজে খালাসি হইয়া বিলাত পলায়ন করিল। সেখানে পৌঁছিয়া পেটের দায়ে কুলির কাজ আরম্ভ করিয়াছিল। ভাগ্যদেবী নবাগত প্রমথর মালগুলো নন্দর ঘাড়ে চাপাইতে গিয়া নন্দকেই প্রমথর ঘাড়ে চাপাইয়া দিলেন। প্রমথ ও নন্দ উভয়েই তখন নিতান্তই জেলে মানুষ। নির্বান্ধব বিদেশে পরস্পরকে পাইয়া তারা যেন আকাশের চাঁদ হাতে পাইল। প্রমথর টাকায় নন্দ আইন পড়িতে আরম্ভ করিল। তারপর দুইজনে ব্যারিস্টারি পাশ করিয়া দেশে ফিরিয়াছে। নন্দ ব্যবসা আরম্ভ করিয়াছে এবং বেশ 2 পয়সা উপার্জন করিতেছে। প্রমথ প্রায় নিষ্কর্মা বলিলেই চলে। খবরের কাগজ পড়িয়া দেশ নীতি আলোচনা করিয়া এবং সময়ে অসময়ে বন্দুক ঘাড়ে বনে জঙ্গলে ঘুরিয়া বেড়াইয়া যৌবন কালটা অপব্যয় করিয়া ফেলিতেছিল।
প্রমথ আবার আরম্ভ করিল, তুমি ওই সিগার খাওয়া কবে ছাড়বে বলো দেখি? নন্দ বলিল, যমরাজা বেশি জিদ করলে কি যে করব বলতে পারি নে, তবে তার আগে তো নয়। প্রমথ বলিল, তার আগে ছাড়ো কিনা দেখা যাবে। এক ব্যক্তির শুভাগমন হলেই তখন ছাড়তে পথ পাবে না। নন্দ বলিল, ইঙ্গিতটা বোধ হচ্ছে আমার ভবিষ্যৎ গৃহিণীর সম্বন্ধে। তা তিনি যমরাজের চেয়েও ভয়ঙ্কর হবে কি? প্রমথ বলিল, অন্তত যমরাজের চেয়ে তাদের ক্ষমতা বেশি, তার শাস্ত্রীয় প্রমাণও আছে। নন্দ কহিল, সেই জন্যেই আমি এই ক্ষমতাশালিনীদের কাছ থেকে দূরে দূরে থাকতে চাই। তাদের সঙ্গে ঘনিষ্ঠ মেলামেশা করবার বাসনা আমার মোটেও নেই। প্রমথ ভ্রু তুলিয়া বলিল, অর্থাৎ বিয়ে করছো না? নন্দ প্রফুল্ল তাচ্ছিল্যের সহিত বলিল, না। প্রমথ কহিল, এটা তো নতুন শুনছি, তা কারণ জানতে পারি কি? নন্দ বলিল, বিয়ে জিনিসটা একদম পুরনো হয়ে গেছে, ওতে আর রোমান্সের গন্ধটি পর্যন্ত নেই। বলিয়া প্রসঙ্গটা উড়াইয়া দিবার মানুষে খবরের কাগজখানা আবার তুলিয়া লইল। প্রমথ বলিল, ভাই নন্দ, ওইখানেই তোমার সঙ্গে আমার গরমিল। আরে বিয়েটাই এই পৃথিবীতে নববর্ষের পাঁজির মতো একমাত্র নতুন জিনিস, আর যা কিছু সব দাগি পুরনো বস্তা পচা। নন্দ প্রত্যুত্তরে কাগজখানা প্রমথর গায়ে ছুঁড়িয়া দিয়া বলিল, তার প্রমাণ এই দেখো না, বিয়ে জিনিসটা এত খেলো হয়ে গেছে যে কাগজে পর্যন্ত তার বিজ্ঞাপন। প্রমথ নিক্ষিপ্ত কাগজখানা তুলিয়া লইয়া মনোনিবেশ পূর্বক পড়িতে লাগিল। নন্দ বলিল, হ্যাঁ, তর্ক করে হাঁপিয়ে উঠেছ, এক পেয়ালা চা খাও। এখনো 8টা বাজেনি, কিন্তু বাড়ি গিয়ে নাইতে খেতে তোমার তো আবার সেই 1টা বাজবে। প্রমথ কোনো জবাব দিল না, নিবিষ্ট মনে পড়িতে লাগিল। নন্দ বেয়ারাকে ডাকিয়া বলিল, দিদিকে 2 পেয়ালা চা বানাতে বলো তো। এইখানে বলিয়া রাখা ভালো যে প্রমথ পূর্বে চা খাইত না, সম্প্রতি কয়েকটি অভিনব আকর্ষণে সে চা ধরিয়াছে। খবরের কাগজখানা পড়িতে পড়িতে প্রমথ মৃদু মৃদু হাসিতে লাগিল। তারপর সেখানা জানুর উপর পাতিয়া বলিল, ওহে শোনো, একটা বিজ্ঞাপন। বলিয়া পড়িতে লাগিল, wanted a young barrister bridegroom for a rich, beautiful and accomplished Vaidya girl. Girl's age 16. Apply with photograph to box 1526. পাঠ শেষ করিয়া কাগজখানা দ্বারা নন্দর জানুর উপর আঘাত করিয়া বলিল, ব্যাস বুঝলে হে ব্যারিস্টার ব্রাইডগ্রুম, একটা দরখাস্ত করে দাও, খুব রোমান্টিক হবে কিন্তু। নন্দ বলিল, আমি কিন্তু এখানে একমাত্র ব্রাইডগ্রুম নই, শ্রীমান প্রমথনাথ সেন মহাশয়ও এই ষোড়শীর উপযুক্ত পাত্র বলেই মনে হচ্ছে। প্রমথ হাসিয়া প্রতিবাদ করিল, কিছুতেই না, নন্দলাল সেনগুপ্ত থাকতে প্রমথনাথ সেদিকে কোনো মতেই দৃষ্টিপাত করতে পারে না। নন্দ একটা কপট দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, হ্যাঁ তবে থাক, কারো দৃষ্টিপাত করে কোনো কাজ নেই, আর অন্য কোনো ব্যারিস্টার এই তরুণীকেই লাভ করুক। প্রমথ জিদ ধরিয়া বলিল, না না, এসো না, একটু মজাই করা যাক। আরে তারপর যে তোমার দরখাস্ত মঞ্জুর হবে তারই বা ঠিক কি? নন্দ বলিল, বেশ, যদি দরখাস্ত করবার ইচ্ছে হয়েই থাকে নিজেই করো। প্রমথ একটু চকিত হইয়া বলিল, না না, তা কি হয় নাকি, তুমি করো। নন্দ বলিল, বাহ, এ তোমার বেশ বিচার,
মজা করবে তুমি আর ফ্যাসাদে পড়বো আমি? আচ্ছা, এক কাজ করা যাক, লটারি করো, দেখা যাক কার নাম ওঠে। মজা করিবার ইচ্ছা আর প্রমথর বেশি ছিল না, কিন্তু সেই প্রথমে আগ্রহ দেখাইতেছে, অতএব অনিচ্ছার সহিত সম্মত হইল। তখন দু টুকরো কাগজে দুজনের নাম লিখিয়া একটা হ্যাটের তলায় চাপা দেওয়া হইল। নন্দ হ্যাটের তলায় হাত ঢুকাইয়া একটা কাগজ বাহির করিয়া নাম পড়িয়াই উচ্চ স্বরে হাসিয়া বলিল, ভাগ্য ফলতে সর্বত্রং ন বিদ্যং ন চ পৌরসং। এ ভাগ্যবান, এই দেখো, বলিয়া কাগজখানা তুলিয়া ধরিয়া নামটা দেখাইল। প্রমথ বিফল ভাবে হাসিয়া বলিল, হ্যাঁ, নিজের নাম না ওঠায় এতদূর বিমর্ষ হয়ে পড়েছ যে সংস্কৃত ভাষাটার উপরও তোমার বিন্দু মাত্র মমতা দেখছি না। এবার নন্দ উৎসাহের তাড়নায় কাগজ কলম লইয়া বলিল, না না, আর দেরি নয়, দরখাস্ত লিখে ফেলা যাক। তা বাংলায় না ইংরেজিতে? প্রমথর উদ্যম একেবারেই বিলুপ্ত হইয়া গিয়াছিল। সে ম্রিয়মাণ ভাবে বলিল, না, ইংরেজিতে কাজ নেই। আবার হাম্বেল পিটিশন, মোস্ট রেসপেক্টফুল, এইসব লিখে ফেলবে, তার থেকে বাংলাই ভালো। নন্দ তাহার যৎকিঞ্চিত বাংলার সাহায্যেই দরখাস্ত করিয়া ফেলিল। দরখাস্তটি এইরূপ: মহাশয়, আমি ব্যারিস্টার, বিজ্ঞাপনে বর্ণিত কন্যাকে বিবাহ করিতে চাহি। ইতি প্রমথনাথ সেন। দরখাস্ত শুনিয়া প্রমথ বলিল, এক কাজ করলে হয় না, নামটা উপস্থিত বদলে দেওয়া যাক, তাহলে রোম্যান্স জমবে ভালো। যে কোনো উপায়ে এই বিজ্ঞাপনের হাত থেকে আত্মরক্ষা করতে পারলে এখন সে বাঁচে। নন্দ রাজি হইয়া বলিল, তা বেশ, হ্যাঁ, তাহলে বলো দেখি কি নাম? প্রমথ বলিল, ওই অর্থেরই অন্য কোনো নাম। জিজ্ঞাসা করিল, প্রমথ কথাটার মানে কি হে? এমন সময় দুই হাতে দু পেয়ালা চা সাবধানে ধরিয়া একটি 15-16 বছরের মেয়ে ঘরে ঢুকিল। পাতলা ছিপছিপে, সুশ্রী সুগঠন দেহ, একবার দেখিলেই বোঝা যায় নন্দর বোন। নিতান্তই সাধারণ 8 পৌরে শাড়ি সেমিজ পরা, পায়ে জুতা নেই। অমিয়া এখনো অবিবাহিতা। নন্দ বিলাত হইতে ফিরিবার অনতিকাল পরেই তাহার বাবা মা দুজনেই মারা গিয়াছিলেন। তখন অমিয়াই তাহার একমাত্র রক্তের বন্ধন। উপস্থিত প্রসঙ্গটার মাঝখানে অমিয়া আসিয়া পড়ায় প্রমথ মনে মনে একটু বিব্রত ও লজ্জিত হইয়া উঠিল। নন্দ পূর্ববৎ স্বচ্ছন্দে জিজ্ঞাসা করিল, ও প্রমথ, এ কি প্রেম সংক্রান্ত কোনো কথা নাকি? অমিয়া চায়ের পেয়ালা দুটি সবে মাত্র টেবিলের উপর রাখিয়াছিল। ভাষা সম্বন্ধে দাদার প্রগাঢ় অজ্ঞতা দেখিয়া সে হাসি সামলাইতে পারিল না, কিন্তু হাসিয়া ফেলিয়াই অপ্রস্তুত ভাবে বলিয়া উঠিল, বাহ দাদা। নন্দ অর্বাচীনের মতো ভগ্নীকে প্রশ্ন করিল, আচ্ছা অমিয়া, তুই কি জানিস প্রমথ কথার কি মানে? অমিয়া আর চোখে একবার প্রমথর মুখখানা দেখিয়া লইয়া মুখ টিপিয়া হাসিতে লাগিল। প্রমথ লজ্জার সংকটে তাড়াতাড়ি বলিয়া উঠিল, প্রমথর বদলে ভূতনাথ হতে পারে। শব্দটির প্রকৃত অর্থ বুঝিতে পারিয়া নন্দ কিছুক্ষণ উচ্চরবে হাসিয়া লইল। তারপর দরখাস্ত হইতে প্রমথনাথ কাটিয়া ভূতনাথ বসাইয়া দিল। ব্যাপারটা যে কি বুঝিতে না পারিয়া অমিয়া কৌতূহলের সহিত দরখাস্তখানা নিরীক্ষণ করিতেছিল। প্রমথ বেচারা এতই বিহ্বল হইয়া পড়িয়াছিল
যে এক চুমুকে গরম চা খাইয়া মুখ পুড়াইয়া করিয়া উঠিল। চকিতে ফিরিয়া অমিয়া বলিল, ও বড্ড গরম বুঝি? অধিকতর লজ্জায় ঘাড় নাড়িয়া প্রতিবাদ স্বরূপ প্রমথ আর এক চুমুক চা খাইয়া ফেলিল এবং এবার মুখের দেহটাকে কোনো মতেই ঊর্ধ্বস্বরে প্রকাশ করিল না। নন্দ বলিল, তা এখন ফটোর কি করা যায়? তোমার ফটো একখানা আছে বটে আমার কাছে, বলিয়া ঘরের কোণের একটা ছোট্ট টিপাইয়ের উপর হইতে অ্যালবামখানা তুলিয়া লইল। অমিয়া আস্তে আস্তে ঘর হইতে বাহির হইয়া গেল এবং দরজা পার হইয়াই তাহার দ্রুত পলায়নের পদশব্দ ফটো অনুসন্ধানকারী নন্দর কানে গেল না। নন্দ অ্যালবাম ভালো করিয়া খুঁজিয়া বলিল, কই, তোমার ছবিখানা তো দেখতে পাচ্ছি না, গেলটা কোথায়? পলাতকার পদধ্বনি যে শুনিয়াছিল সে আরক্ত কর্ণমূলে বলিল, আছে কোথাও, ওইখানেই আছে হয়তো। নন্দ বলিল, না হে, এই দেখো না, জায়গাটা খালি আছে। তারপর গলা চড়াইয়া ডাকিল, অমিয়া, আই অমিয়া। প্রমথ তাড়াতাড়ি ব্যাকুল ভাবে বলিল, দরকার কি নন্দ, তোমার একখানা ছবি না হয় দিয়ে দাও। নন্দ কিছুক্ষণ প্রমথর মুখের পানে তাকিয়া থাকিয়া সহাস্যে বলিল, আচ্ছা, তোমার মতলবখানা কি বলো তো? এই যে আগাগোড়াই জুঙ্গুরি, শেষে আমার ঠ্যাঙে দড়ি পড়াবে না তো? প্রমথ বলিল, না না, কোনো ভয় নেই, এখন ফটোখানা দিয়ে দাও দেখি, তারপর বিয়ে না হয় না করো। নন্দ নিজের ফটোখানা খামের মধ্যে পুরিয়া বলিল, তুমি নিশ্চিন্তে থাকতে পারো, বরকর্তার পথটা আমি গ্রহণ করলুম, যা কিছু কথাবার্তা আমিই বলবো, বলিয়া চিঠিতে নিজের ঠিকানা দিয়া খাম বন্ধ করিয়া চা পানে মনোনিবেশ করিল। দিন 15 পরে প্রমথ নন্দর বাড়ি গিয়া উপস্থিত হইল। কি হে, কি খবর? নন্দ এক রাস ধূম উদ্গীরণ করিয়া বলিল, খবর সব ভালো, তা একদিন কোথায় ছিলে? প্রমথ বলিল, ময়ূরভঞ্জে গিয়েছিলুম ভালুক শিকার করতে। নন্দ বলিল, আমাকে একটা খবর দিয়ে গেলেই ভালো হতো। তা সে যাক, এদিকে সব ঠিক। প্রমথ জিজ্ঞাসা করিল, সব ঠিক কিসের? নন্দ প্রমথর নির্দোষ স্কন্ধের উপর এক প্রকাণ্ড চপেটাঘাত করিয়া বলিল, কিসের আবার? তোমার বিয়ে। প্রমথ আকাশ হইতে পড়িল, আমার বিয়ে? সে আবার কি? বস্তুত সেদিককার বিজ্ঞাপনের ব্যাপারটা প্রমথর বিন্দু বিসর্গও মনে ছিল না। বিস্মৃতির আনন্দে সে এই কটা দিন ময়ূরভঞ্জের জঙ্গলে দিব্য নিশ্চিন্ত মনে কাটাইয়া দিয়াছিল। তাই নন্দ যখন নিতান্তই ভাবলেশহীন বৈজ্ঞানিকের মতো তাহার মধ্যাকাশে মস্ত একটা ধূমকেতু দেখাইয়া দিল, তখন প্রমথ ভয় ব্যাকুলের মতো বসিয়া পড়িল। নন্দ স্বচ্ছন্দে বলিতে লাগিল, সবই ঠিক করে ফেলা গেছে বুঝলে, মেয়ে দেখা এমনকি আশীর্বাদ পর্যন্ত। মেয়েটি সত্যি সুন্দরী হে, এবং শিক্ষিতা, তাতে কোনো সন্দেহ নেই। মেয়ের বাপ বেশ আলোকপ্রাপ্ত লোক, কোন রকম কুসংস্কারের বালাই নেই। মেয়েটির নাম সুকুমারী। প্রমথ অস্থির হইয়া বলিল, আমি আমি এই কদিন ছিলুম না, আর তুমি এই সমস্ত গোল পাকিয়ে বসে আছো? নন্দ বলিল, হ্যাঁ, তুমি না থাকায় বড় অসুবিধায় পড়েছিলাম। অগত্যা তোমার হয়ে আশীর্বাদটা আমি গ্রহণ করেছি। কন্যাপক্ষের এখনো ধারণা যে আমি বর, সে ভুল ভাঙবে একেবারে বিয়ের রাত্রে। প্রমথ ব্যাকুল স্বরে বলিল, ভাই, সবই যখন তুমি করলে তখন বিয়েটাও করো, আমায় তুমি রেহাই দাও ভাই। নন্দ ফিরিয়া বলিল, কিরকম? তখন নিজে কথা দিয়ে এখন পিছুচ্ছ? কিন্তু তা তো হতে পারে না।
সমস্ত ঠিক হয়ে গেছে, এই 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 7তে বিয়ের দিন। প্রমথ রাগ করিয়া বলিল, কেন কেন তুমি আমায় না জানিয়ে সবকিছু ঠিক করে বসলে? নন্দ বলিল, এ তোমার বড় অন্যায় কথা, তখন আমি তোমায় বলে দিয়েছিলুম। প্রমথ বলিল, বেশ, যা হওয়ার হয়ে গেছে, এখন তুমি বিয়ে করো। দৃঢ় নন্দ বলিল, না, কখনোই না। তোমার জন্য পাত্রী স্থির করে নিজে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। প্রমথ বলিল, তাহলে আমিও নিরুপায়। নন্দ ভ্রু কুঞ্চিত করিয়া বলিল, মানে? মানে আমি এখন বিয়ে করতে পারবো না। তুমি চাও চুক্তিভঙ্গের অপরাধে আমি জেলে যাই? প্রমথ রাগিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, জেলে যাওয়াটাই তোমার উচিত, তাহলে যদি তোমার একটু কাণ্ডজ্ঞান হয়। বলিয়া হন হন করিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। নন্দ চেঁচাইয়া বলিল, মনে থাকে যেন গোধূলি লগ্নে 7ই। হ্যাঁ, নিমন্ত্রণ পত্র আজই আমি ইস্যু করে দিচ্ছি। প্রমথ যতই রাগ করিয়া চলিয়া গিয়ে থাকুক না কেন, দোষ যে নন্দ অপেক্ষা তাহারই বেশি, তাহা সে মর্মে মর্মে অনুভব করিতে লাগিল, এবং এই গুরুতর ঘটনার জন্য নিজেকে অশেষভাবে লাঞ্ছিত করিতেও ত্রুটি করিল না। এক ধরনের লোক আছে, যদিও খুব বিরল, যাহারা নিজের দোষ সবচাইতে বড় করিয়া দেখে এবং নিজের লঘু পাপের উপর গুরুদণ্ড চাপাইয়া দেয়, যাহার হয়তো কোনো প্রয়োজনই ছিল না। আত্মলাঞ্ছনা শেষ করিয়া প্রমথ নিজের উপর এই কঠিন দণ্ডবিধান করিল যে মন তাহার এই বিবাহের যতই বিপক্ষে হোক না কেন, বিবাহ তাহাকে করিতেই হইবে। ইহাই তাহার মূঢ়তার উপযুক্ত দণ্ড। তাছাড়া নন্দ যখন একটা কাজ করিয়াই ফেলিয়াছে, তখন তাহাকে আর 5 জনের সম্মুখে অপদস্থ করা যাইতে পারে না, না, কোনো কারণেই না। বিবাহের দিন যথা সময়ে আসিতে বিলম্ব করিল না, এবং সেদিন সন্ধ্যাবেলায় প্রমোদকে বন্ধু বান্ধব দ্বারা পরিবেষ্টিত করিয়া বরকর্তা নন্দলাল মোটর আরোহণে বিবাহস্থলে উপস্থিত হইতেও বিলম্ব করিল না। প্রমথ ইচ্ছা করিয়াই কোন রকম সাজসজ্জা করে নাই, মুখ ভার করিয়া বসিয়াছিল। তাহাকে দেখিয়া বর বলিয়া মনেই হয় না, বরং নন্দ বরকর্তা বলিয়া বেশের বিশেষ পরিপাট্য সাধন করিয়া আসিয়াছিল। এক্ষেত্রে অজ্ঞ ব্যক্তির কাছে সেই বর বলিয়া প্রতীয়মান হইল। কন্যার পিতা ল্যান্সডাউন রোডে বাড়ি ভাড়া করিয়াছিলেন, সেইখানেই বিবাহ। বরপক্ষ সেইখানেই উপস্থিত হইবা মাত্র মহা হুলস্থুল পড়িয়া গেল। চিৎকার, হাঁকাহাঁকি, উলুধ্বনি, শঙ্খধ্বনির মধ্যে কন্যাকর্তা তাড়াতাড়ি বরকে নামাইয়া লইতে ছুটিয়া আসিলেন। নন্দ তখন নামিয়া পড়িয়াছে, প্রমথ গোঁজ হইয়া গাড়ির মধ্যে বসিয়া আছে। সে মনে মনে ভাবিতেছে, যাহার কন্যাকে সে বিবাহ করিতেছে তাহার নামটাও পর্যন্ত সে জানে না, জানিবার দরকারও নাই। কোন রকমে এই পাপ রাত্রি কাটিলেই বাঁচা যায়, তারপর পরের কথা পরে ভাবিলেও চলিবে। হঠাৎ অত্যন্ত পরিচিত কণ্ঠস্বরে সচকিত হইয়া প্রমথ তাকাইয়া দেখিল, তাহারই মাতুল প্রমোদা বাবু সাদরে নন্দর বাহু ধরিয়া বলিতেছে, হে হে এসো বাবা, এসো এসো। প্রমথর মনের মধ্যে সন্দেহের বিদ্যুৎ খেলিয়া গেল। সে চিৎকার করিয়া উঠিয়া বলিল, এ কি মামা, তুমি এখানে? প্রমোদা বাবু ফিরিয়া প্রথমে প্রমথকে দেখিয়া বলিলেন, এ কি প্রমথ, তুইও বরযাত্রী নাকি? তা কোথায় ছিলি এতদিন? খুঁজে খুঁজে হয়রান, কোথাও সন্ধান না পেয়ে শেষে চিঠি লিখে রেখে এলুম। তা চিঠি পেয়েছিলি তো? প্রমথ উচ্চস্বরে বলিল, চিঠি?
কোন চিঠি? শুকুর বিয়ের নেমন্তন্ন চিঠি? হায় হায়! ময়ূরভঞ্জ হইতে ফিরিবার পর প্রমথ একখানা চিঠিও খুলিয়া দেখে নাই। এই সময়টার জন্যই নন্দ অপেক্ষা করিতেছিল। সে সহাস্য মুখে সকলের দিকে ফিরিয়া বলিতে আরম্ভ করিল, দেখুন, একটা ভুল গোড়া থেকেই হয়ে এসেছে, এখন তার সংশোধন হওয়া দরকার। আজ বিবাহের পর। প্রমথ মোটর হইতে লাফাইয়া নন্দর হাত সজোরে চাপিয়া ধরিল, বলিল, নন্দ, চুপ কর চুপ কর, কথা আছে, শুনে যা। বলিয়া নন্দ তাহাকে টানিতে টানিতে অন্তরালে লইয়া গেল। কন্যা পক্ষীয় এবং বরপক্ষীয় সকলেই অবাক হইয়া রহিল। প্রমথ বলিল, তুমি একটা আস্ত গাধা। করেছো কি? হ্যাঁ, কি করেছো? শুকু আমার বোন, প্রমোদা বাবু আমার সাক্ষাৎ মামা। নন্দ হাঁ করিয়া চাহিয়া রহিল। প্রমথ হাসিয়া বলিল, হা করলে কি হবে, এখন চলো, ভগিনীকে উদ্ধার করো। কেলেঙ্কারি যা করার তা তো করেছো, এখন কি আমার মামার জাতটাও মারবে? নন্দ এমনই স্তম্ভিত হইয়া গিয়াছিল যে বিবাহ শেষ না হওয়া পর্যন্ত একটি কথাও বলিতে পারে নাই। সম্প্রদানের সময় বরের নাম লইয়া একটু গোলমাল হইয়াছিল, কিন্তু তাহা সহজেই কাটিয়া গেল। প্রমথ বুঝাইয়া দিল, নন্দর ডাক নাম ভূত। বিবাহ চুকিয়া গেলে প্রমথ নন্দকে জিজ্ঞাসা করিল, কি হে, বিয়েটা রোমান্টিক বোধ হচ্ছে তো? নন্দ বলিল, কিন্তু তোমাকে বঞ্চিত করে ভালো করিনি, এখন সেটাই বোধ হচ্ছে। বটে? কেন শুনি? কি জানি, যদি আবার পরে দাবি করে বসো। প্রমথ কৃত্রিম কোপে ঘুষি তুলিয়া বলিল, আই চুপ রাও। নন্দ বলিল, সে যেন হলো, কিন্তু তোমার মুখের গ্রাস কেড়ে নিলুম, তোমার একটা হিল্লে করে দিতে পারলে ভালো হতো। প্রমথ নিরীহ ভালো মানুষের মতো বলিল, হিল্লে তো তোমার হাতেই আছে হে। প্রমথ অসহিষ্ণু হইয়া বলিল, থাকগে। নন্দ, আজকে আমায় ছুটি দাও ভাই, আমার আর একটু কাজ আছে। নন্দ বলিল, কি কাজ? না বললে কিন্তু ছুটি পাচ্ছ না। আমাকে একবার অমিয়াকে খবর দিতে হবে। অমিয়াকে খবর কাল দিলেই হবে, এই রাত্রে আমার বিয়ের খবর দেওয়ার দরকার নেই, কিন্তু আমার পরিত্রাণের খবরটা তো দেওয়া দরকার। তার মানে তুমি একটা আস্ত গাধা। না না, তার চেয়েও বড় একটা উট। এখনো বুঝতে পারোনি? সহসা প্রমথর আগা গোড়া সমস্ত ব্যবহারটা স্মরণ করিয়া নন্দর মুখ উজ্জ্বল হইয়া উঠিল। সে প্রমথর হাতখানা ধরিয়া ৩-৪ বার জোরে জোরে ঝাঁকুনি দিয়া বলিল, হ্যাঁ, অমিয়া, আমার অমিয়া তোমার মাথা খেয়েছে? ও, তাই জন্যে এই বিয়েতে এত আপত্তি। হোয়াট এ ফুল আই হ্যাভ বিন। ফটোখানা তাহলে অমিয়াই হস্তগত করেছিল। আর আমি বেয়ারাটাকে মিছি মিছি বাপ্পান্ত করলুম। কিন্তু এত কাণ্ড করবার কি দরকার ছিল? আমাকে একবার বললেই তো হতো, সব গোল চুকে যেত। প্রমথ লজ্জিত হইয়া বলিল, না না, বলবার মতো কিছু এখনো হয়নি, শুধু মনে মনে আর কি। তাহলে তোমার অমত নেই, এই তো? নন্দ কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, প্রমথ ভাই, কৃতজ্ঞতা জানিয়ে আমাদের বন্ধুত্বের অপমান করতে চাইনি, কিন্তু অমিয়ার যে এই ভাগ্য হবে তা তো আমার আশারও অতীত। প্রমথ তাড়াতাড়ি নন্দকে বাহুবেষ্টনে বদ্ধ করিয়া বলিল, থাক, অনেক হয়েছে, আমি তাহলে তাকে গিয়ে খবর দিয়ে আসি যে আমার বোনের সঙ্গে তোমার বিয়ে হয়ে গেছে। বন্ধুরা, শেষ হলো আজকের গল্প। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবারও বলছি, যদি ভালো লাগে তাহলে গল্পে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন।
শেয়ার করে বন্ধুদের জানিয়ে দেবেন যে আমি আপনাদের জন্য গল্প নিয়ে আসি। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।